জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমি কিন্তু একটা বিষয় বারবার বলি যে আমি কিন্তু বলছি না যে রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক দলগুলোর কি সম্পর্ক। আমি বলছি যে জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক, সেই জায়গাটাতে কোনো পরিবর্তন আসছে কিনা। আমি যদি সাংবাদিকতার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমাদের কাছে যে রিপোর্টগুলো করতে হচ্ছে, নেতারা কিন্তু আগের মতোই আছেন। নেতারা আগের মতোই আছেন। সাধারণ মানুষের সঙ্গে যেরকম বিহেভ করবার কথা, নেতা বলতে তাকে একটা ব্যবসা দখল করতে হবে, নেতা বলতে তাকে একটা হাট দখল করতে হবে, তাকে একটা প্রভাব বিস্তার করতে হবে। তো সেই জায়গা থেকে জুলাই অভ্যুত্থানের কারণে কি পরিবর্তন আসলো? না, এটা আমি আপনার সাথে কিছুটা একমত যে রাজনৈতিক পরিবর্তন যেটা বিহেভিয়ারাল চেঞ্জ যেটা হওয়া উচিত ছিল। যেমন আমরা কি দেখি, আরও একটা জিনিস দেখবেন, এটা 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 একটা, আমি তুলনাটা প্রাসঙ্গিক হবে না, তারপরও বলছি, সারা পৃথিবীতে যে করোনা এসেছিল, করোনার যে ভয়াল ইয়ে এসেছিল, সারা পৃথিবীতে কিন্তু মানুষের মধ্যে একটা চেঞ্জ নিয়ে এসেছে। দেখবেন অনেক জায়গায় তারা তাদের চিন্তা দর্শনও পরিবর্তন করেছে, প্র্যাকটিস পরিবর্তন করেছে। তো বাংলাদেশে কিছু পরিবর্তন দেখেন আপনি? আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আমরা কিন্তু খুব সহজেই ভুলে গেছি যে আমরা লকডাউনে ছিলাম, আমরা খুব সহজেই ভুলে গেছি যে আমরা ঘরের মধ্যে আবদ্ধ ছিলাম কঠিন সময়, একটা বছর বা 2 বছরের কাছাকাছি। ঠিক সেম আবার আমরা নোংরা করছি, আবার আমরা পরিবেশ দূষণ করছি, আবার আমরা মাস্ক ছাড়া চলা, এখন তো মাস্ক পরা দেখাই যায় না লোকদেরকে। আমি এর একটা সিমিলারিটি দেখি আমাদের জাতীয় জীবনে। যেমন দেখেন, আমি যদি আপনাকে বলি, যেই একজন নেতা যিনি জেলখানায়, ধরেন আমি নাম যদি উচ্চারণ করি বোঝার জন্য সুবিধা হবে দর্শকদের, ধরেন জামাতের একজন নেতা আছেন আজহারুল ইসলাম, উনি নিয়ার টু ডেথ সেন্টেন্স অ্যাপ্লাই করার একদম মানে কাছে ছিলেন, কল্পনা করা যায় না উনি ডেথ সেন্টেন্স থেকে বেরিয়ে আসবেন। বিএনপির একজন নেতা ধরেন হুম্মাম কাদের, ঠিক আছে, উনি গুম ছিলেন, গুম থেকে ফিরে আসছেন। তারপরে ধরেন এরকম, ধরেন আমাদের মাহমুদুর রহমান, আমার দেশ সম্পাদক, উনি দেশের বাইরে ছিলেন, মানে দেশে এসে আবার আমার দেশ চালু হবে উনি হয়তো ভাবেনও নাই, ঠিক আছে। ঠিক, আমি জাস্ট একটা একটা করে স্যাম্পল উদাহরণ দিচ্ছি। এই ধরনের শত শত হাজার হাজার উদাহরণ আছে মানুষের। এখন ধরেন আমি কোন জায়গায় ছিলাম, কোন জায়গা থেকে ফিরে এসেছি, এরপরে আমার সেই জায়গাটা মনে রেখে আমার জীবনটাকে নতুন করে চলার, আপনি নতুন আচরণটা কেমন হবে আপনি সেটাকেই বুঝাইতে চাচ্ছেন তো? আমি আমি মানে ধরতে পেরেছি। এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক যে আমরা এই জায়গাটা স্মরণ করা থেকে ভুলে যাচ্ছি। এবং আপনার কাছে সত্য যে আমাকে অনেকে বলে, আমার কাছে কোনো ডাটা নাই, কিন্তু আমাকে অনেকে বলে যে যে সমস্ত নেতারা মানে এক ধরনের মানে আপনি বলেন যে বঞ্চনার শিকার হয়েছিলেন বা ক্ষতিগ্রস্ততার শিকার হয়েছিলেন, বলে যে 1-2 বছরে তো উনি যা ক্ষতি হয়েছিল তার দ্বিগুণ উনি কামাই করে ফেলেছেন, এই ধরনের কথা আছে। আপনি কি শুনেছেন? অভিযোগ আছে এরকম, একদম এই ধরনের কথা বহু লাগে, স্পেসিফিক অভিযোগ আছে। যে জীবনে মানে জেল থেকে মুক্তি পাবে না চিন্তাও করেনি, জেল থেকে বের হয়ে আসার পরে আগের মতো শুরু করেছে। তো সেই জায়গায় হচ্ছে কি বিপু, আমি আপনার কথার সাথে একমত যে এই অভ্যুত্থান, আমরা যারা রাজনীতিবিদ, আমরা যারা সাফার করেছি, আমরা তো বলতে পারি যে সাধারণ মানুষ তো আমাদের মতো সাফার করে নাই। হ্যাঁ, আমরা যারা সাফার করেছি আমরা আমাদের তার দ্বিগুণ পেয়ে গেছি। মানে সাফার বলতে যার যেতটুকু, হ্যাঁ আমি হয়তো পারি, যেমন আমার একটা টেলিভিশন বন্ধ, আমি একটা টেলিভিশনে চাকরি করতাম, সেই দেখেন আমি এটাও একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, খুবই সিগনিফিক্যান্ট উদাহরণ। আমি একটা টেলিভিশনে চাকরি করতাম, আপনিও আমার কলিগ ছিলেন। আমাদের টেলিভিশনটা আমরা আমাদের চাকরি হারিয়েছি, আমাদের জীবনটা বিভীষিকাময় সময় ছিল। সেই টেলিভিশনটা কিন্তু চালু হয়েছে, মানে চালু হওয়ার জন্য সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু ওই টেলিভিশনের যারা নেতৃত্বে আছেন, নিয়ন্ত্রণ আছেন, তারা কিন্তু টেলিভিশনটা এখনো চালু করেন নাই। এখন আপনি দেখতে পারেন যে করেন নাই কেন। একটা হচ্ছে তারা খুবই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, করতে পারেন না, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে এখন অনেক টেলিভিশন আছে আমাকে সাপোর্ট দিচ্ছে, আমার আরেকটা টেলিভিশনের এখন আর দরকারই নাই। আরেকটা হতে পারে যে আমি এখন এত ব্যস্ত, এটাকে আর গুরুত্বপূর্ণ মনে করছি না। আমি এটা দিয়ে উদাহরণ হিসেবে আপনাকে বলতে চাচ্ছি যে এই ফ্লসটা আমাদের ভয়ানকভাবে আছে। যে আমি অতীতে কোথায় ছিলাম, আমার কমিটমেন্টটা কি। হ্যাঁ, আমরা এবারে সামনে যে নির্বাচনটা আছে, নির্বাচনটাতে যদি মানুষ ভোট দিতে পারে, একটা জায়গায় মানুষ মনে করবে যে আমি একটা জিনিস পেয়েছি, আমার ভোটাধিকার হারিয়ে ফেলেছিলাম, ভোটাধিকারটা পেয়েছি। এখন ওই যে আপনি যেটা বারবার নেতাদেরকে মানে ইন্ডিকেট করছেন, দেখেন বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি, এনডিএম, আমরা যত দল আছি আমরা আগের চাইতে বেটার আছি, কোনো সন্দেহ নাই। নিজেদের ভেতরে
ধরেন আমরা এক দলের সঙ্গে আমরা আরেক দলের ভালো সম্পর্ক। আছি, আমাদের পারস্পর সম্পর্ক ভালো আছে, আমরা একে অপরকে এখন অনেক গভীরভাবে ফিল করি, কিন্তু ওই যে বস্তিতে যে লোকটা থাকতো, যে লোকটা রিক্সা চালায়, যে লোকটা জ্যামের মধ্যে পড়ে থাকে, যে গার্মেন্টসে যে মাটা চাকরি করে, যে বোনটা কাজ করে, ওর কাছে কিন্তু ও কিন্তু আগেও গুম খুনের শিকার হয় নাই, ঠিক আছে, ও কিন্তু আগেও জেলে যায় নাই, ওকে আগেও চাঁদা দিতে হইতো, সে এখনো চাঁদা দেয়, তাকে আমি সেটাই আগেও বলছিলাম। তাকে আগেও ওই মাস শেষে টানা পড়ে না থাকতো, তো সেটা হতো। এখন এইটার দায় কি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিনা, নাকি আমরা যারা যখন রিপ্রেসিভ পজিশনে ছিলাম, বঞ্চিত ছিলাম, লাঞ্ছিত ছিলাম, তখন বসে বসে, যেমন আমি জনাব তারেক রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে লন্ডনে এত বছর ছিলেন, আপনার মধ্যে তো একটা কষ্ট আছে এই দেশটাকে নিয়ে, আপনার তো একটা চিন্তা আছে যে আমাকে এত বঞ্চিত করা হয়েছে, আমি যদি কখনো সুযোগ পাই দেশটাকে সেভাবে গড়বো, আছে না আপনার মধ্যে স্বপ্ন? আমি বলছি ডেফিনেটলি আছে। আমি বললাম যে এই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু আপনার একটা বিরাট সুযোগ আসছে সামনে। তাহলে ওটা তারেক রহমানের জায়গা থেকে, তারেক রহমান সাহেবের জায়গায়, ওনার একজন কর্মীর জায়গা থেকে ওনার, আমার জায়গা থেকে আমার, আমরা যদি এটা না করি তাইলে কি হবে? তাইলে যেটা হবে, ওই যে আপনি যেটা বলছেন আহত নিহত বা যারা আমাদের সাথে কিন্তু একটা গ্রুপ নেমে এসে জীবন যুদ্ধে আমাদেরকে জয় করে দিয়ে আবার কিন্তু কিছু অংশ আছে তারা ঘরে ফিরে গেছে, ওরা আমাদেরকে ইতিহাসে দায়ী করবে। এবং এই ইতিহাসের দায়টা আপনি মুক্তিযুদ্ধের সময় ছিল, আপনি দেখবেন মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিল তারা কিন্তু ক্ষমতায় বসে নাই, ঠিক আছে, তারা কিন্তু আবার অস্ত্র জমা দিয়ে যার যার কাজে ফিরে গেছে, কাজে ফিরে গেছে। কিন্তু ক্ষমতায় যারা বসেছিল তারা আমাদের এই যে বৈষম্যের বিপরীতে দাঁড়িয়ে যে স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশটা রক্ষা করে নাই, না করার কারণে কিন্তু তাদেরকে চরম মূল্য দিতে হয়েছে, সবাইকে দিতে হয়েছে। আজকে এই 24-এ এসে তার মূল্য এখন আমরা পরিশোধ করছি। সুতরাং আমি আপনার সাথে এই খাতে পরিষ্কার করে বলতে চাই, রাজনৈতিক নেতৃবৃন্দই তো রাষ্ট্র চালায়, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি এই জায়গায় রিয়েলাইজ না করে আমরা কোথায় ছিলাম, কোথায় আসছি, কি করতে হবে, এটা যদি আমরা না করি, তাহলে আমি এটা সবসময় বলি, আমাকে অনেকে হাসি তামাশা করে যে গণ অভ্যুত্থানে তো ঘন ঘন হয় না, আমি বলি, আরেকটা গণ অভ্যুত্থান হবে।